মিঠিঝোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম রাই অনির্বাণ দুজনেই গেছে ডাক্তারের কাছে। ডাক্তারবাবু চেক করছেন। অনির্বাণ খুব দুশ্চিন্তায় ভাবছে আমি এরকম কেন করলাম। রায়ের জীবনের আশঙ্কা আছে। ও একটা ভারী অসুখ থেকে উঠছিল। ডাক্তারবাবুরা বারণ করেছিলেন 1 বছরের আগে যেন কোনো রকম প্রেগনেন্সি না আসে। এইটা ভুল হয়ে গেল। যদি ও না বাঁচে তাহলেও কি করে থাকবে। আগে বাচ্চার জন্য ও অস্থির হয়েছিল, ভেবেছিল রাই মরে যায় যাক, কিন্তু বাচ্চাটা ওর আগে দরকার। কিন্তু এখন বুঝতে পেরেছে বাচ্চার থেকেও প্রয়োজন রায়ের। রাই ছাড়া ও বাঁচতে পারবে না। ডাক্তারবাবু চেক করেছেন, এসছেন। তখন ডাক্তারকে অনির্বাণ বলেছে যে দেখুন আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। ডাক্তারবাবু নিশ্চিত হতে পারছেন না, বলছেন যা সিমটম দেখছি প্রেগনেন্সির। ওনার যেহেতু একটা পাস্ট হিস্ট্রি আছে সেই জন্য আমরা কিছু টেস্ট করব। টেস্ট করার পর দেখি কেমন থাকে, সেই বুঝে আমি বলবো যে কি কন্ডিশান, কি ব্যাপার। অনির্বাণ বাচ্চাটাকে হয়তো রাখতেই চাইছে না, শান্ত করছে। রাই বলছে তুমি একদম টেনশন করো না। ওর চোখে জল, ভয়ে অস্থির হয়ে যাচ্ছে। ডাক্তারবাবুর সাথে আলাদা করে কথা বলল রাই, যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশনের ব্যাপার থাকে যেন ওর স্বামীর কাছে না বলা হয়, ওকেই যেন বলা হয়। খুব টেনশানে আছে। বলল দেখুন যা হবে দুজনের সাথেই কথা হবে, একা একা তো হয় না, ব্যাপারটা আপনাদের দুজনেরই। এদিকে নীলু বাড়িতে ছটপট করছে, ভাবছে যে দিদিভাইয়ের বাচ্চা হবে, ওরা স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে সুখে সংসার করবে, আর আমি এখানে পচে মরবো। এটা কি করে হবে? এটা তো হতে পারে না। একটা ফোন করলে হতো, ডাক্তার দেখাতে যাবে বলেছিল, কি করছে। সেই সময় ওর মা এসছে। মা এসে আলমারি থেকে টাকা বার করছে, গ্যাস আসবে। বলছে মা তুমি দিদিভাইয়ের খোঁজ করেছো? বলছে যে তুমি একবার খোঁজ নাও, ডাক্তার কি বললো, এইরকম কন্ডিশান, কি দরকার ছিল এখন বাচ্চার, যদি কিছু হয়ে যায় দিদিভাইয়ের। স্রোতও বললো এই কথা যে রিস্ক হয়ে যাচ্ছে, অনির্বাণদা নিজেকে কন্ট্রোল করতে পারলো না, উচিত ছিল এরকম করার। খুব যেন রেগে গেছে, অনেক খারাপ কথা বলছে। তখন ওর মা বলছে নীলু তুই মুখটা বন্ধ কর, এত মুখ দিয়ে খারাপ কথা বেরোয় কী করে। বললো দেখো আমি ভালো কথাই বলছি, পরে বুঝতে পারবে। এখন তোমার খারাপ লাগছে, তখন ভাববে যে নীলু যা বলেছিল ঠিকই বলেছিল। ওর মায়েরও চিন্তা হচ্ছে। বলছে বলো তোমার চিন্তা হচ্ছে না, তুমি একটা ফোন করো। বললো যে আমি ভাবছিলাম ফোন করব, কিন্তু কোথায় আছে সেটাই ভাবছি। তখন বললো এই নাও ফোন নাও, ফোনটা করো। যাচ্ছিল গাড়ি করে অনির্বাণ আর রাই। অনির্বাণ একটাও কথা বলছে না, খুব টেনশনে আছে। রাই হাসানোর চেষ্টা করছে, বলছে অনির্বাণ তুমি আমার দিকে দেখবে না, কথা বলবে না? বলছে না আমি একদম কথা বলবো না, আমি সোজা তাকিয়ে যাব, কোথায় গাড্ডায় পড়ে যাই তখন মুশকিল হবে। কিন্তু ওকে এমন হাসাচ্ছে, কথা বলছে, দেখতে দেখতে একটা গাড্ডায় চাকাটা পড়ে গেছে। বলছে এই জন্যে আমি বলছিলাম আমি কিছুতেই তোমার দিকে তাকাবো না। দুজনে হাসি মজা করছে, করতে করতে ফোন এসছে। মা ফোন করেছে। মা জানতে চেয়েছে কী ব্যাপার। বললো মা তুমি একদম চিন্তা করো না, আমি একবারে ঠিক আছি। বলল যে তুই কি এখানে এসে থাকবি? নীলুই এইসব কথাগুলোর মাকে বলতে বলেছে যে অনির্বাণদা একা ওখানে, আর নমিতাদি কতটা যত্ন করতে পারবে তার ঠিক নেই। এই বাড়িতে তুমি আছো, বৌমণি আছে, দেখাশুনো করতে পারবে। এছাড়া আছে নীলু। নীলু বলল আমাকে তোমরা তো ভরসা করো না, আমি নয় দিদিবাড়ির থেকে দূরে থাকবো। কী মতলব আসছে কে জানে। ওর মা বলল তুই কি আসবি এখানে, এখানে থাকবি? বললো না মা, আমি অনির্বাণকে ছেড়ে থাকবো না, আমি ওর সাথেই থাকতে চাই। এছাড়া নমিতাদি আছে, তুমি একবারে চিন্তা করো না, আমরা রাস্তায় আছি, বাড়ি ফিরে আবার পরে কথা বলবো। ছেড়ে দিল। এবার নীলু বলল দেখলে আসতে চাইছে না। অনির্বাণদা এমন করেছে যে দিদিভাই অনির্বাণদাকে ছেড়ে আসবে না, এমনকি চাকরিও ছেড়ে দিতে বলেছে ডাক্তারবাবু। পুরো বেড রেস্টে থাকতে হবে, না হলে বিপদ হতে পারে। নীলু রাগে ফুঁসছে, ওর কিসের এত রাগ। বাড়ি ফিরে গেছে, নমিতাদি দরজা খুলেছে। নমিতাদি বলছে সব ঠিকঠাক আছে তো? রাই বলল সব ঠিকঠাক আছে নমিতাদি। অনির্বাণ ব্যস্ত হয়ে গেছে, বলছে দেখো তোমার এই দিদিকে দিয়ে আর কাজ করানো যাবে না, একেবারে বেড রেস্টে থাকতে হবে। বলছে নমিতাদি আমি তো জানতাম পোয়াতি যারা তারা কাজকর্ম করে। বলছে না এর কেসটা তো অন্যরকম, ডাক্তারবাবু বলে দিয়েছেন। বলছে আচ্ছা
দাদাবাবু তুমি একদম কিছু চিন্তা করো না। বলল, দেখো তোমাকে শাসন করতো তো, এবার তুমি দিদিকে শাসন করবে, কিচ্ছু করতে দেবে না। আর দরকার হলে আরেকটা হেল্পিং হ্যান্ড তুমি নিয়ে এসো, যা লোক লাগবে আমি টাকা দেবো, দুজনে মিলে তোমরা কাজ করবে। আর যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলো, আমিও বাইরে থেকে যা লাগবে এনে দেবো। বললো ঠিক আছে। রাই বলছে, কেন তুমি এত ব্যস্ত হচ্ছ? আমি ভালো আছি, আমার কিছু হয়নি। অনির্বাণ তুমি বসো। নমিতাদিকে বলছে, নমিতাদি তুমি একটু চা করে আনবে, গলাটা শুকিয়ে গেছে, একটু চা খাই। বলছে হ্যাঁ আনছি। অনির্বাণ ওকে নিয়ে ভেতরে যেতে চাইছিল, কিন্তু বলল আমি চাটা খেয়ে যাব। চা করতে গেছে নমিতাদি, চা করেও দিয়েছে। ওরা যেই খেতে যাবে সেই সময় নমিতাদির ফোন এসছে। ওর মেয়ে হঠাৎ পড়ে গিয়ে মাথা টাথা ফেটে গেছে, আর স্বামীও সেরকম না, মার দাঙ্গা হয়, এবার কান্নাকাটি করছে। এক্ষুনি ওকে চলে যেতে হবে, কি করবে বুঝতে পারছে না। এদিকে এরকম অবস্থা। রাই বলল যে না নমিতাদি তুমি চলে যাও, আমার কোনো অসুবিধা হবে না। অনির্বাণ বলল, তোমাকে কি আমি স্টেশনে পৌঁছে দিয়ে আসবো? বলছে না দাদাবাবু, দেখি আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো, মেয়েটাকে দেখতে যেতে হবে। বলল ঠিক আছে তুমি চলে যাও। এদিকে বিপদে পড়ে গেল অনির্বাণ রায়। রাই বাথরুমে গেছে, অনির্বাণ হাঁ করে তাকিয়ে আছে। বাথরুম থেকে কেন বেরোচ্ছে না, সাড়া কেন দিচ্ছে না, অস্থির হয়ে যাচ্ছে। বলছে অনির্বাণ সেন এত ভাবছে কেন আমার জন্য, এটা তো ঠিক না। বললো দেখো আমি এখন ওয়ার্ক ফ্রম হোম করব, আমি অফিসেও যাব না। বলছে তোমাকে তাহলে 24 ঘন্টাই সহ্য করতে হবে? বলছে হ্যাঁ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বলল দেখো নমিতাদিও নেই, আমি কয়েক জায়গায় আয়া সেন্টারে ফোন করেছি লোকের জন্য, দেখি কোত্থেকে পাওয়া যায়। বলছে বাবা, অনির্বাণ সেন আমাকে একটা দিনও নিজে যত্ন করে রাখতে পারলো না। বলছে আমি তো যত্ন করার চেষ্টা করব, কিন্তু তোমার তো যত্নের দরকার, সময় সময় ওষুধ খাওয়ানো, খাবার দেওয়া, সেগুলো তো একটা লোকই করবে। আমার মনে হচ্ছে তুমি বাড়িতে গেলে ভালো হতো, সেখানে বৌমণি ছিল, মা ছিল, ওরা তোমার যত্ন আত্তি করতো, আমি হয়তো এতটা করতে পারবো না। কিন্তু রাই যেতে চায় না, বলছে না যা হবে এখানেই হবে, আমি তুমি একসাথে থাকবো। অনির্বাণ বলল দেখো আমাকে তুমি স্বার্থপর ভেবো না, আমিও চাই আমাদের সন্তান আমাদের মাঝেই ধীরে ধীরে বেড়ে উঠছে, সেইটা নিজের চোখে দেখতে চাই। দুজনের মধ্যে এখন খুব ভাব ভালোবাসা হয়েছে। বলেছে রাই তুমি কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবে না। তখন রাই বলল তুমি একেবারেই ভয় পেও না, আমার কিচ্ছু হবে না, দেখো না দুজনে মিলে ঠিক বাচ্চাটাকে আমরা বড় করে তুলব, তুমি চিন্তা করো না, আমি আছি, আমি একেবারে সুস্থ আছি, রিপোর্টও আসবে। এদিকে মনের মধ্যে অনির্বাণ খুব ভয় পাচ্ছে। আগেরবারও প্রেগনেন্ট বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু ছিল টিউমার। সেই টিউমার এমন পর্যায়ে পৌঁছে গেছিল, ক্যান্সার হয়েছিল। অনেক কষ্টে রাই বেঁচে ফিরেছিল, তখন অনেক অসম্মান করেছিল, সেই অনির্বাণ পাল্টে গেছে। রাইকে ছেড়ে ও থাকতে পারে না, বুঝতে পেরেছে যে একটা বাচ্চার থেকেও তার মা অনেক জরুরি। ডাক্তারবাবুও বলেছেন আপনারা একেবারেই চিন্তা করবেন না, আমরা চেষ্টা করি বাচ্চাকে আর মাকে সুস্থভাবে রাখতে, তাই আমাদের ওপর ছেড়ে দিন, রিপোর্টটা আসুক, তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার নেব। স্রোতও ভয়ে ভয়ে আছে, দিদিভাইয়ের এরকম হঠাৎ করে প্রেগনেন্সির খবর শুনে ও যে খুব খুশি তা না। 1 বছর রেস্টে থাকতে বলেছিল, তার মধ্যেই এরকম কাণ্ড হয়ে গেল। আর ওর ভাবাটা অন্য রকম, ডাক্তার হিসেবে ভাবছে, নীলুর ভাবনাটা আবার অন্য রকম। সে হিংসে জ্বলে পুড়ে মরছে, ওর সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। নিজের মনেই বলে যে আমি তো আমার ননদকে কারুর হাতে তুলে দিতে চাইনি, অনেক বলেছি, কেউ বুঝতে পারলো না, আমাকে দোষী সাব্যস্ত করলো, অনেক কিছু আমি করিনি, কিন্তু আমার ঘাড়ে দোষ চেপে গেছে, এই করে আমার সংসারটা নষ্ট হয়ে গেল, আমি টিকিয়ে রাখতে পারলাম না। কিন্তু আমার 2 বোন দেখো দিব্যি সুখে সংসার করছে, বৌমণি দাদাভাইয়ের সাথে আছে, আমার কি হবে? আমার জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে? এটা তো হতে পারে না। ও রাইকে একেবারেই সহ্য করতে পারে না, ওর ক্ষতি করার জন্য সব সময় মুখিয়ে আছে। এবার বাচ্চা হবে, সেটাও সহ্য করতে পারছে না, হয়তো আরও চরম ক্ষতি করার চেষ্টা করবে রায়ের। প্রত্যেকবার বেঁচে যাচ্ছে বিপদ থেকে, কিন্তু এইবার কি বাচ্চাকে বাঁচাতে পারবে? নীলু কী চাল চালবে আমরা জানি না, ছেড়েও দেবে না রায়কে নির্ঘাত।
দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।